কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, ঘর ঘর করে একটা শব্দ হলো। পদ্মার রিল টানার শব্দ। মনে হলো তেমন গা করলাম না, ঘুমের আগ্রহে পাশ ফিরে শুনুন। এভাবে কিছুক্ষণ আধো ঘুম আর আধো জাগরণের মধ্যে টের পেলুম সিগারেটের ধোঁয়ার গন্ধ মিশে যাচ্ছে আমার নিঃশ্বাসে। নমস্কার, আমি বিক্রম। আপনারা শুনছেন গল্পকথা। নিয়মিত রোমাঞ্চকর গল্প শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের আজকের গল্প 21 নম্বর ঘর। দিনটা ভীষণ গোলমেলে। পরের দিন সকাল 9টায় সরকারি আমলার সঙ্গে জরুরি মিটিং। রাতের প্লেনে গেলেই হতো, কিন্তু কলকাতা থেকে দিল্লি যাওয়ার ফ্লাইট প্রায় দেরি করে বলে ভোরের ফ্লাইটে যাব ঠিক করেছিলাম। সেই মতো ভোর 4টে অ্যালার্ম দেওয়া ছিল ঘড়িতে। কিন্তু ঘুম যখন ভাঙলো, ঘড়িতে তখন 5:30। তার মানে অ্যালার্ম বাজেনি। ডিসেম্বরের ভোরে 5:30 মানে চারিদিক অন্ধকার ও কুয়াশাচ্ছন্ন। 6টা 15 ফ্লাইট। ফাঁকা রাস্তায় তীব্র গতিতে ট্যাক্সি ছোটালেও এয়ারপোর্ট পৌঁছাতে আধা ঘন্টা সময় লাগবে। যাই হোক, এইসব ভাবনা ভেবেই উৎকণ্ঠা হয়ে এয়ারপোর্টে যখন এসে পৌঁছলুম, যা ভয় করেছিলাম তাই। একজন অফিসার বললেন 10 মিনিট আগে টেক অফের জন্য প্লেন রওনা হয়ে গেছে, মিনিট খানিকের মধ্যেই উড়ে যাবে আকাশে। টিকিটটা যাতে বাতিল না হয়ে যায়, তাই সন্ধ্যার ফ্লাইটের ব্যবস্থা করে বাড়ি ফিরতে হলো। তবুও ভাবনা গেল না। আর কিছু নয়, হোটেল বুক করা আছে সকাল থেকে। অন্তত সেখানে একবার জানিয়ে দেওয়া দরকার, তারা যেন বুকিংটা ক্যান্সেল না করে। ছোটোখাটো কোম্পানি আমাদের, দিল্লিতে কোনো ব্রাঞ্চ নেই। ওখানকার কাজকর্ম দেখবার জন্য একজন সহযোগী অফিসার আছে, নাম সদাশিব রায়। দিন তিনেক আগে তার সঙ্গে কথা হচ্ছিল। সদাশিব বলছিল এখন ট্যুরিস্টদের মরশুম, তাই হোটেলও চট করে এখন বুক করা যায় না। দিনটা যে গোলমেলে তার আরও একটি প্রমাণ পেলুম। সকালে দেরিতে পৌঁছানোর জন্য ফ্লাইট আমার জন্য 1 মিনিটও অপেক্ষা করেনি, কিন্তু সন্ধ্যা এয়ারপোর্টে এসে শুনলাম ফ্লাইট আসছে 2 ঘন্টা দেরিতে। সুতরাং নির্দিষ্ট সময়ের অন্তত 2.5-3 ঘন্টা পরেও ছাড়বে দিল্লির ফ্লাইট। হতাশ বোধ করলেও হাল ছাড়লুম না। বুকশপ থেকে একটা সস্তা থ্রিলার কিনে জুত করে বসলুম। অবশেষে সত্যি সত্যি যখন প্লেন দিল্লি পৌঁছালো, রাত তখন প্রায় 1:30। প্লেন ল্যান্ড করার পরেই হোস্টেসের ঘোষণা শুনে বুঝেছিলাম বাইরে জব্বর শীত। বাইরে আসতে টের পেলাম শীত কাকে বলে। এর জন্য অবশ্য একেবারে অপ্রস্তুত ছিলাম তা ঠিক নয়। এমনিতে ব্যস্ত দিল্লির এয়ারপোর্ট সম্ভবত ঘুমিয়েছিল এতক্ষণ। এইমাত্র পৌঁছানো কলকাতা যাত্রীদের হুড়াহুড়িতে জেগে উঠতে না উঠতেই শান্ত হয়ে গেল আবার। এত রাতে প্রচণ্ড শীতের মধ্যেও নির্দিষ্ট খবর না পেয়ে সদাশিব অপেক্ষা করবে আমার জন্য, তা আমি আশা করিনি। তবু বাইরে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ। তারপর সুটকেসটা হাতে নিয়ে উঠে বসলাম ট্যাক্সিতে। হোটেলের নাম বলতেই মাফলারে কান দিয়ে মুখ ঢাকা অবস্থায় বেটে খাটো চেহারার ড্রাইভারটি একবার তাকালো আমার দিকে। তারপর আর কিছু না বলেই কুয়াশার ভিতর দিয়ে উড়িয়ে নিয়ে চলল ট্যাক্সিটাকে। অল্প গা ছমছমে হলো, ভয় কেটে গেল যখন মিনিট 20-25-এর মধ্যেই আমাকে হোটেলের সামনে পৌঁছে দিল ট্যাক্সিওয়ালা। কিছু বাড়তি সময়ের টাকা মেটাতে গিয়ে হঠাৎই খেয়াল হলো আমার, সকাল থেকে যতগুলি যাত্রার মধ্যে ছোটাছুটি করতে হয়েছে তার মধ্যে এই ট্যাক্সি চড়ার ব্যাপারটাই সবচেয়ে নিরাপদ। অবশ্য এমনও হতে পারে ঘড়ির কাঁটায় 12টা পড়বার পরেই শুরু হয়ে গেছে আর একটা দিন। গতকালের দিনটি গোলমেলে ছিল ঠিকই, তবে আজকের দিনটা যে এরকম হবে তারও তো কোনো মানে নেই। সদাশিবের ঠিক করা হোটেলটা যে মাঝারি ধরনের তা আগেই বলেছিল। 5 তলা হোটেলের মতন অত রমরমা নেই এখানে। যেটুকু না জ্বললেই নয়, তার বেশি আলোও নেই কোথাও। এইসব দেখতে দেখতে রিসেপশন কাউন্টারের দিকে এগিয়ে গেলাম আমি। কাউন্টারের ভিতরে চেয়ারে বসে গল্প করছিল দুটো যুবক। আমাকে দেখেই উঠে দাঁড়ালো।
ইয়েস স্যার, হোয়াট ক্যান ইউ ডু ফর ইউ? যে কথা বলল দুজনের মধ্যে সেই যুবকটি বেশ লম্বা ও স্বাস্থ্যবান, অন্যজন বেটে ও রোগা, হাতের মুঠোর আড়ালে ধরা সিগারেট। আমি বললুম, বুকিং আছে আমার, একটা রুম চাই। লম্বা যুবকটি বলল, দুঃখিত, কোনো রুম খালি নেই। তা কী করে হবে? চিন্তিত গলায় বললুম আমি, আমার নামের বুকিং কনফার্ম করা আছে। কনফার্ম করা আছে? যুবকটি অবাক চোখে তাকালো আমার দিকে, তারপর কাউন্টারের পেছন থেকে একটা বড় মাপের বুকিং রেজিস্টারে খাতা টেনে বের করে উল্টাতে লাগলো। খানিক পরেই বলল, আপনার বুকিং ছিল গতকাল সকালে, না আসার জন্য ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে গেছে? দেখতে না পেলেও বুঝতে পারলুম। নিশ্চিত শুকিয়ে গেছে আমার মুখ। বললুম, ফ্লাইট মিস করেছিলুম বলেই তো আসতে পারিনি, অন্তত রাতটা কাটাবার জন্য একটা ব্যবস্থা করিতে পারবেন না আপনারা? রুম খালি নেই, থাকলে নিশ্চয় করতাম স্যার। অগত্যা কী করবো ভেবে পেলুম না। ভাবতে ভাবতে আমি তাকালুম লবির দিকে, ওইখানে শুয়ে বসে রাত্রেও কাটানো যায় কিনা তাও ভাবলুম। এমন সময় টেলিফোনটা বেজে উঠল। লম্বা যুবকটি রিসিভারটা কানে লাগিয়ে কী যেন শুনল, তারপর বলল, সরি, ইউ আর ফুললি বুকড। মন স্থির করতে না পেরে আমি বললুম, একটা ট্যাক্সি পাওয়া যেতে পারে? দেখছি, লম্বা যুবকটি বলল। আপনি বসুন লবিতে। আমি লবিতে গিয়ে বসলুম। এতক্ষণে কানে এলো ঘুমন্ত লোকটির মৃদু নাক ডাকার শব্দ। ইতিমধ্যে কাউন্টারে বেটে খাটো যুবক লোকটি নিজেদের সম্ভবত পাঞ্জাবি ভাষায় কী সব কথা বলতে লাগলো। লম্বা যুবকটি হঠাৎ আমার দিকে লক্ষ্য করে বললে, সকাল 8টার আগে ছেড়ে দিতে পারলে আপনাকে একটা ঘর দিতে পারি। আমি উঠে দাঁড়ালুম। সকাল হলে আমি অন্য ঘর খুঁজে নিতে পারি। লম্বা লোকটি আবারও বলল, 8টার মধ্যে বোম্বে থেকে আসবে একজন, তার জন্য রুমটা কনফার্ম করা আছে। তখনকার যা অবস্থা তাতে যে কোনো শর্তেই আমি রাজি। বেটে যুবকটি কাউন্টার ভিতর থেকে বেরিয়ে এসে বললে, আসুন আমার সঙ্গে। ঘরটা দোতলায়, নাম্বার 21। যুবকটি দরজায় চাবি লাগিয়ে তালা খুলে আলো জ্বালালো, তারপর আমার হাতে চাবিটি দিয়ে গুড নাইট বলে চলে গেল। ঘরটা খারাপ নয়। ভিতরে ঢুকে বন্ধ করে দিলাম দরজাটা। সুটকেসটা নামিয়ে রাখলাম লাগেজ বক্সের ওপর। ঘুম পাচ্ছে, অবশ্য ঘুম ছাড়া আর কোনো কাজও নেই। তাড়াতাড়ি পোশাক বদলে গেলুম টয়লেটে। তারপর টয়লেট থেকে বেরিয়ে এসে ফ্লাক্স থেকে জল ঢালতে গিয়েই লক্ষ্য করলাম সেটা পুরোপুরি ভর্তি নয়। তারপর বেড সুইচ জেলে নিভিয়ে দিলাম বড় আলোটা। তখনই চোখে পড়ল কাঁচের জানলার পর্দাটা টানা নেই। এগিয়ে গিয়ে পর্দাটা টানবার আগে কাঁচে মুখ চেপে বাইরেটা দেখে নিলাম। 3টে বাজে প্রায়। শীতের দিল্লিতে 7:30টার আগে সকাল হয় না, তার মানে ঘন্টা চারেক অন্তত ঘুমোতে পারবো নিশ্চিন্তে। কতক্ষণ জানি না, ঘুম না তন্দ্রা, কোন ঘরে ছিলাম তাও বুঝতে পারলাম না ঠিকঠাক। উঠে বসলাম বিছানায়। না, ভুল হয়নি, আমার ঘরের টয়লেট থেকে ফ্ল্যাশ টানা শব্দ পেয়েছিলাম। তারই জেরে এখন শব্দ পাচ্ছি কোমরের জল গড়িয়ে যাওয়ার। অদ্ভুত তো, শব্দটা ধাতস্থ করতে একটু সময় লাগলো। তারপর বেড সুইচে আলো টিপে উঠে গিয়ে টয়লেটের দরজা খুলে দেখিয়েছিলাম শব্দটা মিলিয়ে গেছে। তখন আলো নিভিয়ে আবার শুয়ে পড়ল এবং ঘুমিয়েও পড়ল। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, ঘর ঘর করে একটা শব্দ হলো, পদ্মার রিল টানার শব্দ। মনে হলেও তেমন গা করলাম না, ঘুমের আগ্রহে পাশ ফিরে শুনুন। এভাবে কিছুক্ষণ আধো ঘুম আর আধো জাগরণের মধ্যে টের পেলুম সিগারেটের ধোঁয়ার গন্ধ মিশে যাচ্ছে আমার নিঃশ্বাসে। ঘুম থেকে জেগে উঠলাম, আর তখনই বিস্ময় হয়ে আতঙ্কে দম বন্ধ হয়ে এলো আমার। বিস্ফোরিত চোখে তাকিয়ে দেখলুম জানালার পর্দাটা সত্যিই সরানো, আর রাইটিং টেবিলের উপর বসে জানালার দিকে মুখ করে সিগারেট টানছে কেউ। অন্ধকার বলেই আদল স্পষ্ট হয় না, কিন্তু লাল জল জলে অতটুকু সিগারেটের আগুন চোখে পড়ছে ঠিকই।
পোড়া সিগারেটের গন্ধ ক্রমশ আরও ঝরেই যাচ্ছে ঘরে। সম্ভবত চেঁচিয়ে উঠতে চেয়েছিলাম আমি, গলা দিয়ে কোনো শব্দও বেরোলো না। তাড়াতাড়ি উঠে বসে বেড সুইচ টিপে আলোটা জ্বালিয়ে দিলাম। আশ্চর্য, সব ঠিকঠাক। জানালার পর্দাটা যেমন টানা ছিল তেমনই টানা, চেয়ারটাও ঠিক চেয়ারের জায়গাতে। সিগারেটের ধোঁয়ার গন্ধও নেই বিন্দুমাত্র। ঘামছিলুম। এই অবস্থাতেই মন স্থির করে ফেললুম, আর ঘুমের দরকার নেই। অন্তত ভোর না হওয়া পর্যন্ত এভাবেই বসে থাকবো আমি। ঘড়িতে তখন 4:30। ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই আমি সদাশিবকে ফোন করে সব বললুম। সদাশিব বলল, কি আশ্চর্য, ওই 21 নম্বর ঘরটায় দিয়েছে আপনাকে? কেন? সদাশিব বলল, পরশু রাতে ওই ঘরেই মোহিত চৌধুরী নামে এক ভদ্রলোক আত্মহত্যা করে। আজকের কাগজে খবরটা বেরিয়েছে। আমি আর কিছুই বলতে পারলুম না। তাহলে কি ভূতের সঙ্গে কেটে গেল রাতটা?